বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমের আচার খেতে কে না ভালোবাসে। আমার খাওয়া আমের আচারের মধ্যে সবথেকে সেরা স্বাদের 4টি আচারের রেসিপি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আচারগুলো যদি আপনারা একবার তৈরি করেন তাহলে আমের সিজন আসলে প্রতিবার শুধু এই আচারগুলোই তৈরি করতে চাইবেন। আপনারা শুধু একটিবার বাসায় রেসিপিগুলো তৈরি করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখে আসি। তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার এত বেশি ঝুরঝুরে হবে, একটি আমের টুকরোও কিন্তু গলে যাবে না, আর খেতে যে এত মজাদার, মাশাআল্লাহ। আপনারা যদি একবার এই আচারটি তৈরি করেন তাহলে আমের সিজন আসলে এই আচারটি তৈরি করা কোনোভাবেই মিস করবেন না। এমন ঝুরঝুরে ঝুরি আচার তৈরি করতে চাইলে অবশ্যই কিছু টিপস অ্যান্ড টেকনিক ফলো করতে হবে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা বুঝে যাবেন। সো আশা করছি রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমগুলি কেটে নেওয়ার পালা। আমি ছুরির সাহায্যে এইভাবে আমটাকে কুচি করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে ছুরি দিয়ে এভাবে কুচিয়ে নিলেই খুব বেশি ভালো হয়। আর যারা গ্রেটার দিয়ে গ্রেট করতে চাচ্ছেন তখন কিন্তু এই আচারটা এত বেশি ঝুরঝুরে হবে না, গ্রেটারটা অ্যাভয়েড করাই বেটার হবে। দুই সাইড থেকে আমটি আমি এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখুন আমের কুচিগুলো ঠিক এরকম হবে না, খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা। একটু কুচি করে নিয়েছি ঠিক আলু ভাজির মতো করে। একইভাবে আমি সবগুলি আমি কুচি করে নিয়েছি এবং সবগুলো একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি আমের কুচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক্সট্রা পানিটা ঝরিয়ে আমি অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি 1 কেজি আম নিয়েছিলাম, কুচি করে যে পরিমাণে আম বের হয়েছে সেখানে আমি 1.5 কাপ চিনি ইউজ করছি। আপনারা এইভাবে রেশিওটা মেনটেন করবেন। যদি 2 কেজি নেন তাহলে 3 কাপ চিনি দিবেন। এইভাবে মেপে চিনিটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আচারের টেক্সচারটা খুবই ভালো আসবে, একটি আমের টুকরোও গলে যাবে না। চিনিটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। এবার এই বাটিটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এর মধ্যে আমগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে আসবে, ফলে রান্না করার সময় আমের টুকরোগুলো আর গলে যাবে না। প্রায় 1.5 ঘন্টা পরে আমি চেক করে নিচ্ছি, দেখুন আম কতটা পানি ছেড়েছে আর চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে কিন্তু শিরাতে পরিণত হয়েছে। এবারে আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করব। এজন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ দিচ্ছি আস্ত মেথি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত মিষ্টি জিরা অথবা মৌরি, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এবার চুলার হিট লোতে রেখে মশলাগুলিকে আমি ভেজে নিয়েছি, যতক্ষণ না মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে। ভেজে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা কখনোই হাই হিটে ভাজবেন না, মশলা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, আচারের মধ্যে আপনারা সেই আসল অথেন্টিক টেস্টটা পাবেন না। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি ব্লেন্ডারে একটু হালকা করে ভেঙে নিব, একেবারে গুঁড়ো করব না। আর এদিকে আমের টুকরোগুলো চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। যে শিরাটা বের হয়েছিল শিরাটা সহই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলাটাকে জ্বালিয়ে আমের টুকরোগুলোকে জাল করে নিব।
যখন দেখবেন শিরাটা এমন ফুটতে শুরু করেছে তখন চুলার হিটটাকে কিন্তু কমিয়ে দিবেন। হাই হিটে এই আচারটা রান্না করবেন না, তাহলে শিরাটা খুব দ্রুত টেনে যাবে আর আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হবে না বা সফট হবে না। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে আমি আচারটি তৈরি করে নিব। কিছুক্ষণ জাল করার মধ্যে দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। সব কিছু নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার হিট লোতে রেখে আচারটিকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নিতে নিতে দেখবেন আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু কালারটা আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে এবং আমের টুকরোগুলো অনেক বেশি স্বচ্ছ হয়ে গিয়েছে, কিন্তু একটি আমের টুকরো গলে যায়নি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন দিচ্ছি সাধারণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। জাল করে যখন শিরাটা আরও কিছুটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এসে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করছি। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মশলা। এই মশলাটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ এই আচারের মধ্যে মশলার ফ্লেভারটা স্ট্রং হয়ে গেলে খুব একটা বেশি ভালো লাগে না, হালকা ফ্লেভারটাই ভালো লাগে, এজন্য 1 চামচ দিয়েছি। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। শিরাটা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আচারটা আঠালো হতে শুরু করেছে এবং আচারের টুকরোগুলো দেখুন একটি টুকরোও কিন্তু গলে যায়নি, প্রত্যেকটি টুকরো একদম আস্ত রয়েছে এবং কতটা ঝুরঝুরে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এসে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। সামান্য একটু শিরা 2 আঙুলের মধ্যে নিয়ে যখন দেখবেন এরকম তারের মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝবেন আচারটা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আবার বেশি জাল করে ফেললে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে অধিক শক্ত হয়ে যাবে, আচারটা খেতে তখন আর ভালো লাগবে না। আচারটি এবার এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পরে আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আচারের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট রয়েছে, চিনিটা কোনোভাবেই ক্যারামেলাইজড হয়নি এবং আচারটা কত বেশি ঝুরঝুরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আচারটা খেতে জাস্ট অসাধারণ লাগে, মুখে দিলে আমের এই টুকরোগুলো কচকচ করে, যার কারণে খেতে এত বেশি মজা লাগে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন, না তৈরি করলে কিন্তু পুরাই মিস করবেন। আর এই আচারটি শুকনো কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3 থেকে 4 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি চান সারা বছর সংরক্ষণ করতে তাহলে সপ্তাহে 1 দিন করে আচারটি রোদে দিবেন, তারপরে ফ্রিজে রেখে দিবেন, তাহলে বছর জুড়ে ভালো থাকবে। এত কম উপকরণ দিয়ে তৈরি এই আচারটা খেতে যে এত বেশি মজাদার হবে আমার কিন্তু ধারণার বাহিরে ছিল। বাই দ্য ওয়ে, এটাকে কিন্তু কাশ্মীরি আচারও বলা যেতে পারে, তবে আমি একটু ডিফারেন্ট টেক্সচারে তৈরি করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে কাশ্মীরি আচারটা যেভাবে তৈরি করা হয় তার থেকে যদি এইভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সো এইভাবে একবার কাশ্মীরি আচারটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আচারটি বানানোর জন্য এখানে আমি 1/2 কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। আমটা আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে আমগুলো থেকে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে। সবগুলি আমেরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে আমগুলিকে আমি কেটে নিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি আমগুলি ঠিক কিভাবে কেটে নিচ্ছি, তাহলে দেখলেই বুঝতে পারবেন। আমের সামনের মুখের অংশ থেকে এরকম অসমান জায়গাটাকে আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি। এরপরে দেখুন আমের স্লাইসগুলো আমি রিং রিং আকারে কেটে নিচ্ছি। আর আমের এই স্লাইসগুলি কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। সাইজটা বা আকারটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কেমন পুরুত্বে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
আমের সামনের এবং পেছনের সাইড থেকে কিছুটা অংশ করে কিন্তু আমি বাদ রেখেছি, ওই স্লাইসগুলো এখানে ব্যবহার করিনি। এরপরে দেখুন আমের এই মাঝ বরাবর যে বিচিটা বা আটিটা রয়েছে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি। সবগুলো থেকে এভাবে আলাদা করে নিয়ে আমি অন্য একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সবগুলি আমের স্লাইস একটি বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আমের স্লাইসগুলিকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পানিগুলিকে ফেলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব। যেহেতু এখানে হাফ কেজি আম নিয়েছি এজন্য দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আপনারা যদি 1 কেজি আম নিয়ে থাকেন তাহলে দিয়ে দিবেন 2 কাপ চিনি। এভাবেই যতটা আম নেবেন তার অর্ধেক দিয়ে দিবেন চিনি। এইভাবে রেশিওটা মেনটেন করবেন, তাহলে দেখবেন আচারটা পুরোপুরি পারফেক্ট হবে, একটুও নড়চড় হবে না। উপর থেকে চিনিটা আমি পুরো আমের উপরেই কিন্তু ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। মিনিমাম 2 ঘন্টা রেস্টে রাখবেন, তাহলে এই আচারটা পারফেক্ট হবে, এছাড়া কিন্তু গলে যাবে আচারটা। আমার হাতে যেহেতু সময় কম ছিল এজন্য আমি 2 ঘন্টায় রেস্টে রেখেছিলাম, তবে আপনারা চেষ্টা করবেন 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখার জন্য, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি পুরোপুরি 2 ঘন্টা পরে ফিরে আসছি। এর মাঝে আমের স্লাইসগুলোকে একটু কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এবারে চলে আসলাম কাশ্মীরি আচারের লুকটা সুন্দর করার জন্য শুকনো মরিচটা কেটে নিতে। মরিচটা ঠিক কিভাবে কেটে নিচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন। মরিচের সামনের এবং পেছনের অংশ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেন ভেতরে যে বিচিগুলো রয়েছে ওগুলো আমি বের করে নিচ্ছি, তাহলে কেটে নিতে খুবই সুবিধা হবে। আর এই মরিচের ভেতরে বীজটা কিন্তু কাশ্মীরি আচারে ব্যবহার করা হয় না, এজন্য বের করে রাখছি। এবারে কেচির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। সবগুলো মরিচ আমি একইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মরিচের এই টুকরোগুলো দেখতে কত সুন্দর লাগছে। এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে আচারে ব্যবহার করব। রেস্টে রাখা আমগুলোকে নিয়ে ফিরে আসলাম পুরোপুরি 2 ঘন্টা পর। এই তো দেখুন আমগুলো থেকে কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, আর চিনিটা গলে কিন্তু একদম শিরাতে পরিণত হয়েছে। আর আমি এই 2 ঘন্টা সময়ের মাঝে কিন্তু আমগুলোকে 2 থেকে 3 বার উল্টিয়ে দিয়েছিলাম, ফলে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হতে সাহায্য করেছে। এবারে চলে যাচ্ছি আমি চুলাতে আচারটা তৈরি করার জন্য। শিরাসহ আমের টুকরোগুলোকে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চুলাটিকে জ্বালিয়ে আমের এই টুকরোগুলোকে জাল করে আমি সেদ্ধ করে নিব। তার আগে এর মধ্যে কোনো কিছু অ্যাড করছি না, জাস্ট সেদ্ধ করব, তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিট। এরপরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখুন আমের টুকরোগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে, কালারটা কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এজন্য আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিচ্ছি। আবারও প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো টুকরোগুলো একদম স্বচ্ছ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ দিচ্ছি বিট লবণ, আর আগে থেকে কেটে রেখেছিলাম যে শুকনো মরিচের টুকরোগুলো ওইগুলো থেকে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। জাস্ট এটুকুই, দেখলেন তো কত সামান্য উপকরণ দিয়ে আচারটা তৈরি করা যায়, আর খেতে যে এত বেশি মজার আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। এবারে আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম, সব কিছু মিক্সড করে নিয়েছি আচারের মধ্যে। দেখুন এভাবে একটু সময় পর পর আচারগুলোকে উল্টে পাল্টে দিয়ে জাল করে নিব, যতক্ষণ না শিরাটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। শিরাটা খুব বেশি পাতলা রাখা যাবে না, পারফেক্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। তবে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করার চেষ্টা করবেন, খুব বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আচারের টুকরোগুলো। আমি কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিয়েছি এখানে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন, তবে কালারটা দিলে আচারটা দেখতে খুবই ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। এভাবে আমি কিছুক্ষণ পর পর আচারটা উল্টে পাল্টে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আগের তুলনায় শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। আবার জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে।
এজন্য একটু আঠালো টাইপের হবে, ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন শিরার কনসিস্টেন্সিটা ঠিক এ পর্যায়ে আছে। আর আমরা চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। সো আমার আচার রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এবারে সার্ভ করে নিচ্ছি। খেয়াল করেছেন হয়তো এই আচারের মধ্যে কিন্তু আমি কোনো ভিনেগার ইউজ করিনি, কারণ এই আচারটা আমার বাসায় তৈরি করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, একদিনও টিকে থাকবে না। আর আপনারা যদি চান এই আচারটা সংরক্ষণ করবেন, তাহলে এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিতে পারেন। তাহলে এই আচারটা মিনিমাম নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আচারটা কিন্তু 1 বছর কোনোভাবে সংরক্ষণ করে রাখা যায় না, আচারটা নষ্ট হয়ে যায়। তবে আমি দেখেছি অনেকেই বলে এই আচারগুলো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমি কিন্তু সেই আশ্বাস আপনাদের দিব না, কারণ আচারটা অতদিন মোটেও ভালো থাকবে না। যে আচারগুলো সংরক্ষণ করে রাখা সম্ভব, পরবর্তীতে আমি ইনশাআল্লাহ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। ভরপুর এই কাঁচা আমের সিজনে আপনারা যদি কাঁচা আমের খোসাসহ এই আচারটি না তৈরি করেন, তাহলে কিন্তু পুরাই মিস করবেন, কারণ আচারটি খেতে অসম্ভব মজাদার হয়। স্পেশাল একটি মশলা তৈরি করা সহ সারা বছর কিভাবে এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন, ওই টিপসগুলো শেয়ার করব। টক ঝাল এই মিষ্টি আচারটি স্বাদের দিক থেকে হবে একদম অসাধারণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। আচারটি বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং পানিটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে মাঝখানে যে বিচিগুলো রয়েছে ওইগুলো ফেলে দিচ্ছি। আবারও আমের টুকরো থেকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। একটি আম থেকে আমি এখানে 4 ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ফালিগুলোর মধ্যে আরও একটা করে ফালি দিয়ে দিতে পারেন, 8 ফালি করেও নিতে পারেন। তবে আমগুলো খুব একটা বেশি বড় না, এজন্য আমি 4 ফালি রাখছি। এবারে দেখুন আমের গায়ে এভাবে আমি একটু করে চিড়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে, আচারটা খেতে ভালো লাগবে। তবে খুব বেশি ডিপ করে কাটবো না, একটু হালকা করে কেটে দিব। ডিপ করে কাটলে পরবর্তীতে আচারটা কিন্তু ভেঙে যাবে। সবগুলি আম কেটে নেওয়ার পরে এবারে আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ লবণ। লবণ দিয়ে আমের টুকরোগুলোকে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে কি হবে, এই আমের টুকরোগুলো অনেকটা সফট হয়ে আসবে, ফলে আচারটা তৈরি করার সময় কিন্তু আচারটা আর গলে যাবে না। লবণটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানির মধ্যে এবারে আমগুলিকে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টা। হাতে সময় থাকলে আরও বেশি টাইম রেখে দিতে পারেন। আমগুলি রেস্টে থাক, ততক্ষণে আমি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানেই নিয়েছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। সাদা অথবা কালো, আপনারা যে কোনো সরিষা বাটাটা এখানে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা, দুইটা একসঙ্গে মিক্সড করে পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে মরিচ বাটা। শুকনো মরিচ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি। এখানে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, বাটা মরিচ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আচারটা, দেখবেন টেস্ট অনেক বেশি বেটার আসবে। আর দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার। আচারটি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করব, এজন্য এখানে পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে একটু মিস্টেক করেছি, হলুদের গুঁড়াটা দেয়া বাকি ছিল। এ পর্যায়ে এসে প্রায় 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা অনেক বেশি ভালো আসবে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এই মশলার মিশ্রণটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। ফিরে আসলাম প্রায় 3 ঘন্টা পর। অলমোস্ট এদিকে আমগুলো ভেজানো হয়ে গিয়েছে, আমগুলি কিন্তু আগের থেকে বেশ সফট হয়ে এসেছে। এ পর্যায়ে যদি আমি আচার তৈরি করতে যাই, তাহলে কিন্তু এই আচারগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না।
এজন্য আমের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এজন্য আমগুলি একটি ট্রের মধ্যে ছড়িয়ে দিয়ে 1 ঘন্টার জন্য রোদের মধ্যে রেখে দিচ্ছি। আর আপনারা যদি রোদে না দিতে চান তাহলে আমের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা একটা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নেবেন খুব ভালোভাবে, যেন কোনোভাবেই 1 ফোঁটাও পানি থাকে না, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে। আমি রোদে দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর রোদ থেকে আমি আচারের ট্রেটা নিয়ে চলে এসেছি। দেখুন আমের গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই, খুব ভালোভাবে শুকিয়ে গেছে। যদি দেখেন পানি রয়ে গেছে তাহলে ওটা খুব ভালো করে মুছে নেবেন। চলে আসলাম চুলাতে আচার তৈরি করার জন্য। একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণে সরিষার তেল। আচার অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন। তেলটা যখন সামান্য কিছুটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। তেলের মধ্যে হালকাভাবে পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। পাঁচফোড়নটা যখন কিছুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আগে থেকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে চুলার হিট খুব বেশি বাড়িয়ে রাখবেন না, মশলা যদি কোনোভাবে পুড়ে যায় আচারের টেস্ট কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। এজন্য চুলার হিট কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিব। প্রায় 6 থেকে 7 মিনিট কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং কষানো হয়ে গিয়েছে। বাকি যেটুকু কষানো হবে আচার তৈরি করতে করতেই হয়ে যাবে, এতে মশলা কাঁচা থাকার কোনো চান্স থাকবে না। মশলা কষিয়ে নিয়ে আমি আমের টুকরোগুলোও দিয়ে দিয়েছি। এবারে মশলার মধ্যে আমের টুকরোগুলোকেও কষিয়ে নিব। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ চিনি। যেহেতু আচারটা টক ঝাল এবং মিষ্টি হবে এজন্য চিনির পরিমাপটা কম রেখেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই আচারের মধ্যে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। চিনিটা মেল্ট হয়ে যে পানিটা বের হবে ওইটাতেই কিন্তু আচারটা সেদ্ধ হবে। তবে চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না, চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে। এছাড়া কিন্তু মশলাটাও দ্রুত পুড়ে যাবে আর আচারটা ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে বা কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ফিরে আসছি প্রায় 3 থেকে 4 মিনিট পর। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আগের তুলনায় কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং সেদ্ধ হতে শুরু করেছে আমের টুকরোগুলো। সেই সাথে মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি। ফিরে আসছি প্রায় 5 থেকে 6 মিনিট পর। এর মধ্যে কিন্তু আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার হিট একদম লোতে রেখে আমগুলোকে 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে এসে দেখুন আমার এই আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর আমের টুকরোটা কতটা সেদ্ধ হয়েছে আমি একটু আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গলে যাচ্ছে। আর আচারটা এত বেশি পারফেক্ট হয়েছে একটি আমের টুকরোও কিন্তু গলে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর বিট লবণটা কিন্তু আগেই দিয়ে দিব না, আচারটা চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে দিয়ে দিব। আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর জাল করব না, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত ইজি এই আচারটি তৈরি করা, আর খেতে যে এত বেশি মজা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। নর্মাল আচারের থেকে খোসাসহ এই আমের আচারটা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর আচারটি যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে কোনো একটি এয়ারটাইট কন্টেনারে ভরিয়ে রাখবেন। অবশ্যই কন্টেনারটা খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে, তারপরে আচারটা বয়ামে ভরতে হবে। এবং আচারটা ভরানোর পরে অবশ্যই আচারটিকে এভাবে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এই তেলটাই কিন্তু আচারটিকে সংরক্ষণ করতে সহায়তা করবে। তেল ছাড়া কিন্তু এই আচারটা কোনোভাবেই সংরক্ষণ করা পসিবল হবে না। আর মাঝে মাঝে আচারের বয়ামটা একটু করে রোদে দিয়ে দিবেন, তাহলে এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। কাঁচা আমের বার্মিজ আচার খেতে যারা যারা ভালোবাসেন তাদের আর যেতে হবে না কক্সবাজারে এই বার্মিজ আচার কেনার জন্য।
আমি আজকে ঘরে বার্মিজ আচারটা তৈরি করে দেখাবো কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ঘরে বার্মিজ আচারটা তৈরি করেন, একটি আচারের টুকরোও কিন্তু গলে যাবে না। তেল ছাড়া ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই এই বার্মিজ আচারটা তৈরি করেছি, যাতে সকলে কক্সবাজারের সেই বার্মিজ আচারের টেস্টটা ঘরে বসেই পেতে পারে। আশা করছি রেসিপিটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আচারের জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। বার্মিজ আচারের জন্য এমন আমটা বেছে নিতে হবে যে আমের আটি বসেছে, অর্থাৎ আম পাকার আগ মুহূর্তে ওই আমটা দিয়ে বার্মিজ আচার করলে খুবই ভালো হয় খেতে। প্রথমে আমি আমের খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলি আম ছিলে নেওয়ার পরে আমগুলোকে ঠিক আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। লম্বালম্বি করে স্লাইস করে নিয়েছি। আর পুরুত্বটা দেখুন, খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না। আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন ঠিক কিভাবে কেটেছি। আর আমের আটিটা কিন্তু খুব ভালোভাবে বসেছে, সেটাও লক্ষ্য করেছেন। এবারে আমের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি এখানে 1 কাপ আম নিয়েছি, 1 কাপ আমের জন্য 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি পরিমাপে বেশি নেন তাহলে চিনির পরিমাপটা ওই অনুপাতে বাড়িয়ে দিবেন। এবার সবগুলি আমের টুকরোর সাথে চিনিটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিব যেন প্রত্যেকটা আমের টুকরোর গায়ে চিনিটা খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। তাহলে দেখবেন এই আমের টুকরোগুলো অনেক বেশি সফট হবে, আচারটা তৈরি করার সময় আর গলে আসবে না। ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেস্টে থাক, সেই ফাঁকে আমি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করছি। এজন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ দিচ্ছি আস্ত মেথি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত মিষ্টি জিরা অথবা মৌরি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবার চুলার হিট লোতে রেখে মশলাগুলিকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে। ভেজে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা কখনোই হাই হিটে ভাজবেন না, মশলা যদি পুড়ে যায় তাহলে পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আচারের মধ্যে আপনারা সেই আসল অথেন্টিক টেস্টটা পাবেন না। মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব। পুরোপুরি গুঁড়া করব না, জাস্ট একটু ভেঙে নিব মশলাগুলো। আর এইদিকে আমের টুকরোগুলো 2 ঘন্টা রেস্টে রাখার পরে দেখুন পুরো চিনিটাই কিন্তু মেল্ট হয়ে গিয়েছে আর আমটা অনেকটাই পানি ছেড়েছে। চিনির কোনো দানা নেই, পুরাটাই শিরাতে পরিণত হয়েছে। আর আমের টুকরোগুলো কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে, যার ফলে আচার তৈরি করার সময় এই আমের টুকরোগুলি আর গলে যাবে না। চলে যাচ্ছি চুলাতে আচারটা তৈরি করার জন্য। চুলায় আমি পুরো শিরা সহ আমের টুকরোগুলোকে ঢেলে দিলাম। এবারে চুলার জালটাকে অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাধারণ লবণ। এবারে লবণটা আচারের সঙ্গে মিশিয়ে নিয়ে জাল করতে থাকবো শিরার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন দেখবেন শিরাটা এমন ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব। এ পর্যায়ে হাই হিটে জাল করলে শিরাটা খুব দ্রুত ঘন হয়ে আসবে আর আমের টুকরোগুলো প্রপারলি সেদ্ধ হবে না। এজন্য চুলার হিটটাকে কমিয়ে রেখে আচারটা তৈরি করে নিতে হবে সময় নিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। এবারে নেড়ে চেড়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি আমটা কিছুটা সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। জাল করতে করতে দেখুন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে, আগের তুলনায় বেশ স্বচ্ছ হয়ে এসেছে। আর এ পর্যন্ত দেখুন একটুও কিন্তু আমের টুকরা গলে যায়নি, ঠিক আগের মতোই আস্ত রয়ে গিয়েছে। এভাবে আমের টুকরোগুলোকে জাল করে শিরাটা আরও কিছুটা টেনে নিব।
এ পর্যায়ে এসে দেখুন আমের টুকরোগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটি আমের টুকরো আর কাঁচা নেই, আর শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এবং 1/4 কাপ দিচ্ছি হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যেহেতু রোদ ছাড়া এবং তেল ছাড়া আচারটা তৈরি করছি, ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। সব কিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করতে করতে দেখুন আচারের শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টেনে এসেছে, আর আচারটাও প্রায় হয়ে এসেছে, কালারটাও খুবই সুন্দর চলে এসেছে। এবারে আগে থেকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে চুলার হিট কখনোই বাড়িয়ে রাখবেন না, লো হিটেই আচারটা তৈরি করবেন। এ পর্যায়ে আচারটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ আচারটা ঠান্ডা হওয়ার পরে শিরাটা আরও কিছুটা টেনে আসবে, কিছুটা আঠালো হবে, যার ফলে এই আচারটা খেতে এত বেশি মজা হবে। ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা শিরা নেই, পুরোটা শিরায় আমের এই টুকরোগুলো সোপ করে নিয়েছে এবং অনেক বেশি আঠালো হয়েছে। দেখতেই তো পেলেন কত ইজিলি কক্সবাজারে সেই বার্মিজ আচার ঘরেই তৈরি করে ফেললাম। এই আচারটা যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে সপ্তাহে একদিন করে রোদে দিয়ে আচারটিকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যেহেতু তেল ছাড়া তৈরি করেছি এজন্য মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।